রাজ্যে একের পর এক বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলে আসছে। এক দেখা গেল নতুন করে আবারও শিয়ালদা থেকে উদ্ধার হলো অস্ত্র। না দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রীও বটে, উনি হেলথ মিনিস্ট্রি, সবটাই তো ওনার মেন মেন দক্ষতা আছে বলেই উনি রেখেছেন। আমার থেকে অনেক বয়সে সিনিয়র, রাজনীতিতেও আমরা ছোট থেকে দেখে আসছি। যাই হোক, একটা দক্ষ প্রশাসনের যে কাজ, শুধু অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায় এবং ইল্লিগাল কাজকে প্রশ্রয় দিয়ে নিজের গতিটাকে রক্ষা করে আসা, এটা যদি রাজ্যের ভবিতব্য হয় বা এটা যদি বর্তমান রাজ্যের রাজনীতির ট্রেন্ড হয়, তাহলে প্রথমত আমি হাত জড়ো করবো যে এই প্রসঙ্গে কিছু না বলাই ভালো। মানুষের কাছে আমাদের একটা আবেদন, এই রাজ্যটা হচ্ছে কি, আপনি ভালো করে যে কথাটা বলতে চেষ্টা করেছেন যে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, আপনি দেখেছেন একটা আমাদের বিরোধী দল, আমি বিজেপিকে নাম করেই বলছি, শুভেন্দু বাবু রয়েছেন, যা টিএমসি আঁতুর ঘর থেকে তার উৎপত্তি। আমরা কখনোই এই মানুষটাকে বিজেপির যারা করেন তাদের কতটা বিশ্বাসযোগ্যতা নিয়ে এই দলটা করা উচিত। হিন্দুত্ব থাক, কেউ কার ধর্মে, কেউ কার মানুষ নিয়ে থাক, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু কোনো রাজনৈতিক দল আপনাকে ধর্ম শেখাবে বা ধর্মের উপরে ভিত্তি করে রাজনীতি করে বেঁচে থাকবে, এটা বোধহয় প্রথমত একটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক ব্যাপার। একটুখানি বলে নিয়ে তারপর আমি রাজ্য সরকারের প্রসঙ্গে আসবো। আমার বেশ কিছু সময় কোর্টে যাওয়া আসা, আমি আজ পর্যন্ত বোধহয় শতাধিক কেসকে, যেহেতু আমি গ্রিভেন্স সেল এবং হিউম্যান রাইটস সেলের দায়িত্বে থাকি, আমার থ্রুতে আমি কোর্টে এই কাজগুলোকে অনেক সময় নিয়ে গেছি। তো সেখানে কখনোই দেখিনি হিন্দু ভার্সেস মুসলিম বা খ্রিস্টান ভার্সেস বৌদ্ধ, বৌদ্ধ ভার্সেস মুসলিম, কারোর সাথে না। এখানে বহু চর্চিত যেটা হিন্দু মুসলিম, যেখানে প্রত্যেকটা সময় কোর্ট কাছারি, রেপ হোক, জায়গা জমি সংক্রান্ত হোক, সবকিছু থেকেই কিন্তু পারিবারিক, হিন্দু ভার্সেস হিন্দু, মুসলিম ভার্সেস মুসলিম, খ্রিস্টান ভার্সেস খ্রিস্টান, 100টার উপরে কেস নিয়ে আমি যখন ডিল করেছি আমার এই রাজ্যে, তার মধ্যে কিন্তু কখনো একটাও জাতি বিদ্বেষ নিয়ে বা কেউ কারো জায়গা কোনো অন্য ধর্ম কেড়ে নিচ্ছে এরকম কিন্তু আমার এখনো পর্যন্ত ঘটেনি। তাই এই কথাটা বাংলা থেকে আগে দূর করা দরকার যে সাম্প্রদায়িকতা, এটা কখনোই বাংলায় আসবে না, আমরা আছি, আমরা হতে দেব না। যাই হোক, এবারে আসি রাজ্য সরকারের এই ট্রেনটাকে শুরু করেছি, কিন্তু রাজ্য সরকার, আমি মনে করি রাজ্য সরকার যেটা শুরু করেছে, এইখানে সাম্প্রদায়িক দ্বিচারিতা বলি, সাম্প্রদায়িক দ্বিচারিতা আমার মনে হয় রাজ্যবাসীর কাছে কোনো সম্প্রদায়কে, উনি একটা সময় দুধেলও বলেছিলেন যে যে গাই দুধ দেয় তার লাথি খাওয়া যায়, অর্থাৎ দুধেল, সেটা কোন সম্প্রদায়কে আমি বলতে চাই না, আপনারা তাকে বার করুন, আপনারা বিবেচনা করুন। তো এটার কারণ কিছু না, এটা হচ্ছে আর একটা সম্প্রদায়কে একটু উস্কে দেওয়ার জন্য, যাতে বিজেপিকে আরো বেটার প্লেস করে এই রাজ্যে আনা যায়, আর কিছু না। কারণ কংগ্রেস তার নিজস্ব আইডিওলজিতে চলে, অন্যান্য দলগুলো তার নিজস্ব আইডিওলজিতে চলে। একমাত্র ব্যতিক্রমী হচ্ছে, আপনারা জানেন, এখান থেকে টিএমসি থেকে অপরাধ করলেই বিজেপিতে গেলেই সে শুদ্ধ হয়ে যাচ্ছে, যার জন্য এই হিন্দু মুসলিম খেলাটা একটি সম্প্রদায়কে মাথায় তুলে যত রকম ক্রাইম করার সুযোগ দিয়ে আর একটা সম্প্রদায়কে ক্ষিপ্ত করিয়ে তোলা, তারা একত্রিত হয়। আমি যদি ডায়মন্ড হারবার লোকসভার ভোটের একটা নিরিখ দেখি, শুধু হিন্দুত্ববাদী ভোট 3 লক্ষের মতো একটা জায়গায় পড়েছে, যেটা আমাদের কাছে উদ্বিগ্নতা আমরা রাখছি। উদ্বিগ্নের কারণ, কারণ এই ভারতবর্ষ, এই বাংলা রবীন্দ্র নজরুল, সুকান্ত সুকুমারের বাংলা, এখানে এই যে বিভাজনের রাজ্য, এটা 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 শুরু করেছেন যিনি, সেটা রাজ্য সরকারের তরফ থেকে, উনি ভালো করেই জানেন। আর এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কারণটা আপনাকে আগে দেখতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে একটা পঞ্চায়েত পদ পাওয়ার জন্য আমরা দেখেছি লাঠালাঠি, মারামারি, রাত্রে টাকা গোনাগুনি। একটা পঞ্চায়েত মেম্বার কে হবে, পঞ্চায়েত প্রধান কে হবে, লাখ লাখ কোটি কোটি টাকা নাকি শুনেছি, এইরকম খবর পাওয়া যায়। তো আপনারা বুঝতে পারছেন যে কারণটা কি। একটা পঞ্চায়েতের জনসেবা, জনপ্রতিনিধি হওয়া মানে মানুষের সেবা করার জন্য এত টাকা ঘুষ দিয়ে সেবা করা,
আবার সেই মানুষটার কাছে যখন দুস্থ মানুষ গিয়ে পঞ্চায়েতে একটা আহ, যদি ক্যারেক্টার সার্টিফিকেট চায় বা কারো একটা আহ, কি বলে আপনার ওয়ারিশন সার্টিফিকেট সেই অর্থে চায় থ্রু মেম্বার, সেখানে কত প্রতিবন্ধকতা, লাস্ট পর্যন্ত সেই আসে টাকা। টিএমসি নেতারা তো এক জায়গায় বলেই দিল, এত টাকা আমি খরচা করেছি, এবারে তো আমি তুলবই। তো এই যে ট্রেনটা, হ্যাঁ টোটালটাই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার মতো। এটা হচ্ছে এই, যদি এই রাজ্য সরকার, আমার গত কিছুদিন আগে আপনাদেরই একটা টিভি 9 থেকে যখন প্রশ্ন করা হয়েছিল, তো সেখানে আমি দেখলাম, যাদের বিরুদ্ধে আমি নাম বলছি না, জমি দখলকারীদের নিয়ে প্রশ্নটা করা হয়েছিল। যারা সেখানে উপস্থিত ছিলেন তার মধ্যে 80% যারা জমি নিয়েই কাজ করে। তো জমি নিয়ে কারা কাজ করে, বৈধ জমি কোথায়? তো এই গন্ডগোলের কারণ হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণ হচ্ছে, তাদের কাছে চাকরি নেই, তাদের কাছে সেই অর্থে এডুকেশন নেই চাকরি করার মতো, এবং রাজ্য সরকারের চাকরি দেওয়ার মতো কোনো প্রভিশন নেই। যদি থাকতো, সেই পরিকাঠামো যদি থাকতো, তাহলে কিন্তু রাজ্য সরকার এই বলে বেড়াতেন না প্রত্যেকটা সময় যে চপ, সিঙ্গাড়া, চা, ওনার বৈশিষ্ট্যের মধ্যে এটা কিন্তু পড়েছে। অর্থাৎ যারা এই চা সিঙ্গাড়া আর করতে পারছে না, যে আমি লিডার, আমি বিক্রি করব চা, নিয়ে তোলাতোল 70-25 একটা মার্জিন, যেটা শুনেছি, আমি জানি না, কোনোদিন অন্য দলকে নিয়ে সার্ভে করার সময় হয়নি। আর আমরা এতটা কংগ্রেস করি, আমরা তো এতটা ইন্টারেস্টেড নই, কারণ আমরা যে একটা মিটিং এ করি, এই সামান্য আমি কিছু কিছু এলাকায় দেখছি একটা রক্তদান শিবির, একটা প্রায় শীতের শেষে গ্রীষ্মের শুরুতে একটা শীত বস্ত্র প্রদান, মানে তার বিজ্ঞাপন দেখলাম। আমরা তো একদিনের মাইক ভাড়া যে 7,000-8,000 টাকা চেয়েছে, আমাদের তো একদিন রক্তদান শিবির করতে গিয়ে তড়ি ছুঁয়ের জায়গার মতো অবস্থা। 1 মাস, 15 দিন, 1.5 মাস শুধু প্রচার হচ্ছে, জানি না কত টাকার শাড়ি ছুড়ি দেয়া হবে বা রক্ত নেওয়া হবে, কিন্তু 1 মাস 1.5 মাস ধরে বিজ্ঞাপন হয়। এই মাইকের খরচাটা আসে কোথায়? সমস্ত বিশিষ্ট সমাজসেবী, এবারে চলে আসে এই সমাজসেবীদের মধ্যে পুলিশ প্রশাসন আগে আমন্ত্রিত। যে মঞ্চে আমাদের পরিচিত যাদের এগেনস্টে আমরা কমপ্লেন করে রেখেছি থানায়, এবং সেটা প্রমাণিত, সেই ব্যক্তিও সমাজসেবী হিসাবে টিএমসির মঞ্চে বসেন, আবার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাও সেই আসনে বসেন। তাহলে বিচারটা করবে কে, আর বিচারটা পাবে কে? এ হচ্ছে বর্তমান সিচুয়েশন। এই মারামারি খুনোখুনি হচ্ছে শুধুমাত্র করে খাবার তাগিদে। কারণ অধীর দা বলতেন, এখন শুভঙ্কর দাও বলছেন যে এখন আর জমি নেই, এখন জমি নেই, এখন কারো ভালো জমি সেটাকেও কেড়ে নিতে হবে, এবং কারো যদি রেকর্ড না হয় সে জমি তার আর নেই, দলিল থাকলেও রেকর্ড যদি না থাকে সে রেকর্ডও হয়ে যাচ্ছে। বিএলআরও থেকে শুরু করে এতটা নোংরা, বর্বর, অসভ্যতায় পরিণত হয়েছে। কি করে তারা আয়নার সামনে মুখ দেখায়, এইসব অনেক কষ্ট করে লেখাপড়া শিখে এই র্যাঙ্ক গুলো আসতে হয়, এটা জানি। ঘটনা ঘটলো, আমি বলছি আপনার এও তো সেই জমি, এটা তো আমার এলাকায়, এটা তো বলতেই হবে। এখানে দেখলাম বিষ্ণুপুর থানার একজন মহিলা অফিসারের নাম উঠে এসছে তার নিষ্ক্রিয়তা নিয়ে, এবং মেজবাবু যিনি আছেন মহিলা, তাকে ফোন করার পরে আমি দেখলাম সেখান থেকে আরেকটি মহিলা অফিসার যান, আমি নাম করছি না, তিনি যাবার পরেও তিনি নিষ্ক্রিয়। আমি এই অফিসারগুলোকে খুব রন্ধে রন্ধেছি, হাড়ে হাড়েছি, কারণ এরা এই বিশিষ্ট সমাজসেবীদের সাথে পাশে বসে থাকা এবং তাদের নিয়ন্ত্রণে, যার জন্য খড়িবেড়িয়া যে ঘটনা ঘটতে পেরেছে, এবং ওখান থেকে দিলীপ বাবুর বাড়ি কিন্তু খুব পাশেই, দিলীপ বাবুর বাড়ি কিন্তু পাশেই, যিনি আমাদের পরিবহন প্রতিমন্ত্রী, ওনার একদম বাড়ির কাছেই খড়িবেড়িয়াটা হচ্ছে। তো ওই রকম একটা জায়গায় দীর্ঘদিন ধরে এই গল্পটা হচ্ছে। আমি জানি না এটা আইনি একটা জটিলতা রয়েছে, এই নিয়ে বেশি কথা বলবো না। তবে হ্যাঁ, একটা পুলিশকে যখনই কোনো মানুষ একটা ইনফর্ম করে, তখন সেই মানুষটাকে সিকিউর বা তাকে সিকিউরিটি দেওয়া হয় না কেন? আজকে এই হয় না বলেই কিন্তু এই ভয়াবহতা শিকার হতে হচ্ছে। একটা জিনিস আপনাকে আমি বলি, এখানে এমন এমন আরো কিছু ঘটনা আছে যেখানে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য ঘটছে এবং ঘটবে, আরো মারাত্মক পরিমাণে ঘটবে। আমার এই বিষ্ণুপুর থানার যে অভিজ্ঞতা আমার রয়েছে, সেই অভিজ্ঞতা একটা ছোট্ট শেয়ার করে দিই, যে পুলিশকে কতটা পড়াশোনা শেখা উচিত। সব থেকে বড় কথা, মনে করুন, মানে পুলিশের
অশিক্ষিত পুলিশের জন্য আজকে বিশেষ করে ল অ্যান্ড অর্ডারটাকে না বোঝার জন্য যে মানুষের সমস্যা, সেটা কিন্তু বৃহৎ। আমি আপনাকে একটা ছোট্ট জিনিস উদাহরণস্বরূপ দিই। হ্যাঁ, সে উদাহরণটা কিরকম? তা এই যে উদাহরণটা, একটা মনে করুন আগে একটা 144 ছিল, কোথাও কিছু একটা অসুবিধা হলে সেখানে একটা ডাইরেকশন দেওয়া হতো পুলিশকে থ্রু ওসি বা আইসি কে। তো সেখান থেকে তাকে ভায়োলেশন রোধের জন্য পুলিশের একটা দায়িত্ব থাকে, সেটা এখন 163-তে নতুন করে নামকরণ হচ্ছে। পর্বটা একই আছে। এখন ব্যাপার হয়েছে, মনে করুন একটা জায়গা, সেখানে আনডিভাইডেড প্রপার্টি, সেখানে আমার জায়গা যেটা মনে করুন 3 ফুট ছেড়ে আমার কাজ করার উচিত, যেটা সরকারি, তার কোনো পঞ্চায়েত পারমিশন নেই, কোনো কিছু নেই। সেখানে পুলিশের কাছে গেল যে আমার জায়গা না মেপে ঘর করছে, তো পুলিশ সেই 163 সেটা দেখে বলছে এতে তো কোথায় বন্ধ করার অর্ডার নেই। তো এই অজ্ঞতা, এই মূর্খতা পুলিশের যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু মানুষের শান্তি নেই। কারণ এই যখনই পুলিশ ইনভেস্টিগেশন করতে বলেছে, পুলিশের গিয়ে তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসা করা উচিত, আপনি যে এখানে কাজটা করছেন, নির্মাণ করছেন, আপনার প্ল্যান আছে কিনা, পঞ্চায়েত পারমিশন আছে কিনা, পারমিশনে অনুযায়ী আপনার ম্যাপ আছে কিনা, ম্যাপে যে 3 ফুট ছাড়ার কথা সেটা তো আপনার আছে কিনা। যদি না থাকে আপনি কাজ স্টপ করুন, আপনি কাজ করার জন্য অর্ডার নিয়ে আসুন, তারপরে কাজ করুন। অর্থাৎ কোর্টটাকে ইনভেস্টিগেশন করে ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে ইনলিগাল ওটা, সেটা বন্ধ করার জন্য। কিন্তু এই মূর্খ প্রশাসন যদি না জানে আর যদি না করে, এইরকমই ফলাফল হবে। হাইকোর্টের অর্ডার আছে, আমি কে দোষী, ওই যে দোকানদার একজন রয়েছে। তবে এটা খুব খারাপ লেগেছে, দুটো জিনিস, দুজনই শুনেছি এলাকার মানুষ, এবং সেখানে যেভাবে একটা পরিবারের উপরে চড়াও হয়ে মারা হয়েছে সেটা একেবারে নিন্দনীয়। যেহেতু কোর্টের অর্ডার, তাহলে আমাদের পুলিশ প্রশাসন কি কাজে, আমাদের পুলিশ প্রশাসন কি কাজে? অনুব্রতর ওখানে আজকে দেখছিলাম, আজ বা কালের একটা ঘটনা, পুলিশকে ধরে মারছে। অনুব্রত নিজেও তো পুলিশকে কতবার ধমকানো করলো তার এলাকাতে, পুলিশকে ধরে মারছে কলার ধরে। এই 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 পুলিশ প্রশাসন, তাদের ছোটবেলা থেকে বাবা মা কিন্তু অনেক যত্ন করে মানুষ করে, অনেক টাকা খরচা করে একটা পুলিশ প্রশাসনের লেভেল যেতে গেলে যে পড়াশোনা করতে হয়। কারণ আমার ছেলে নিউটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে BA LLB। তো আমি বুঝতে পারছি একটা স্টুডেন্টেরও কতটা কষ্ট হয়, আর একটা বাবা মারও টাকা জোগাড় করে তার পিছনে সময় দিয়ে তাকে মানুষ করতে। তারপরে যদি তার কাছ থেকে শুধু রোজগার আর সামাজিক কোনো দায়িত্ববোধ না নিয়ে সে পড়াশোনাটা কমপ্লিট করে, এর থেকে লজ্জা এবং দুঃখের কিছু নেই।